কবি ফুটিয়ে তুলেছেন। এই গল্পটি সংক্ষেপে সহজ ভাষায় এখন আমরা আপনাদের সামনে পরিবেশন করব। রাত্রি তখন প্রায় 2:30 হবে। ডাক্তার ডাক্তার করে ডাকছিলেন আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু। ধরফর করে উঠে বসলাম। চৌকি টেনে জমিদার বাবুকে বসতে বললাম। মুখ শুকনো, বড় বড় চোখে জমিদার বাবু আমার দিকে তাকিয়ে বললেন, আজ রাতে আবার উপদ্রব শুরু হয়েছে। তোমার ওষুধ কোনো কাজ করছে না। আদ্যপ্রান্ত না শুনলে তুমি আসল কারণটা বুঝতেই পারবে না। দক্ষিণাচরণ বাবু বলতে শুরু করলেন, আমার প্রথম পক্ষে স্ত্রীর মতো এমন সুগৃহিণী অতি দুর্লভ ছিল। তার হাসবার একটা আশ্চর্য ক্ষমতা ছিল। প্রণয় সম্ভাষণে বা আদরের ডাকে সে হেসে কুটোপাটি খেত। যাই হোক, এমন করে 4টে বছর আমাদের খুব সুখের সংসার বেশ চলছিল। হঠাৎ আমাকে ধরল সাংঘাতিক রোগে। বাঁচবার আশা ছিল না। ডাক্তার জবাব দিয়ে দিলেন। রোগের সময় আমার স্ত্রী মানুষের সামান্য শক্তি দিয়ে যমদূতগুলোর সঙ্গে অনবরত যুদ্ধ করেছিলেন বিরামহীনভাবে। যম যখন সেই যাত্রায় আমার উপর থাবা বসাতে পারল না, তখন যাবার সময় আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মেরে গেল। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন। কিছুদিন পরেই তিনি একটি মৃত সন্তান প্রসব করেছিলেন। তারপর থেকেই তার নানা রোগের সূত্রপাত। আমি প্রাণপণে তার সেবা করতাম, কিন্তু আমার স্ত্রী বলতেন, করো কি, লোকে কি বলবে? পুরুষ মানুষের এতটা বাড়াবাড়ি ভালো নয়। স্বল্পমাত্র সেবা করতে গেলেই হিতে বিপরীত হতো। আমার স্ত্রী আমার প্রণয় সম্ভাষণে হেসে উঠতেন, আর সেবা করতে গেলে বিরক্ত হতেন। জমিদার বাবুর বাড়ি ছিল বরানগরের গঙ্গার ধারে। বাড়ির সামনে কিছুটা জায়গায় বাগান ছিল। সেখানে ছিল একটা বকুল গাছ, আর তার তলাটা সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল। বেল, জুই, গোলাপ, গন্ধরাজ, করবী, রজনীগন্ধায় ভরা ছিল বাগানটা। সবটাই গড়ে উঠেছিল জমিদার বাবুর স্ত্রীর হাতের ছোঁয়ায়। যখন তিনি সুস্থ ছিলেন, পাথরের বেদিটি রোজ নিজে হাতে ধুয়ে মুছে সাফ করে রাখতেন। গ্রীষ্মের সন্ধ্যায় কাজের ফাঁকে স্বামী স্ত্রী দুজনে এখানে এসে বসে গল্প করতেন। বড় সুখে কাটাতেন সেই সন্ধ্যাগুলো। সেদিন ছিল চৈত্রের শুক্লপক্ষ। এক সন্ধ্যায় জমিদার বাবু স্ত্রী রোগশয্যায় শুয়ে বললেন, ঘরে বদ্ধ থেকে আমার প্রাণ কেমন করে উঠছে। আজ একবার আমায় সেই বাগানে নিয়ে গিয়ে বসবে? আস্তে আস্তে জমিদার বাবু তাকে বকুলতলায় পাথরের বেদিতে শুয়ে দিলেন। নিস্তব্ধ চারিদিক। হালকা চাঁদের আলোয় স্ত্রীর মুখের দিকে যে চোখে জল এসে গেল। তার শীর্ণ হাত দুটি ধরে জমিদার বাবু বললেন, তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলবো না। স্ত্রী হেসে বলে উঠলেন, কোনো কালে ভুলবে না এ সম্ভব নয়, আর আমি তা আশাও করিনি। স্ত্রীর এই মিষ্টি কিন্তু তীক্ষ্ণ হাসিটাকে জমিদারবাবু বড় ভয় পেতেন। তাই তার সঙ্গে কোনোদিনই সেভাবে জমিয়ে প্রেমালাপ করতে পারেনি জমিদার বাবু। কিছুক্ষণ থেমে দক্ষিণাচরণ বাবু আবার বলতে শুরু করলেন, বহু চিকিৎসায় আমার স্ত্রীর রোগ উপশমের কোনো লক্ষণই দেখা গেল না। ডাক্তার বললেন, ওনাকে নিয়ে একটু বায়ু পরিবর্তন করে আসুন। আমি স্ত্রীকে নিয়ে চললাম এলাহাবাদ। এলাহাবাদে এসে পরিচিত হলাম হারান ডাক্তারের সাথে। উনি আমার স্ত্রীর চিকিৎসার ভার নিলেন। অনেক কাল একভাবে কেটে গেল। শেষে হারান ডাক্তারও বলে দিলেন, এ ব্যায়াম সারবার নয়। এই শুনে জমিদার বাবু স্ত্রী একদিন বললেন, এ ব্যায়াম যখন সারবার নয়,
আর আমার মরণও যখন এখন হচ্ছে না, তখন তুমি আর একটা বিয়ে করো। উপন্যাসের নায়কের মতো জমিদার বাবু বলতে গেলেন, যতদিন এ দেহে জীবন আছে। আহ, তুমি থামো থামো, তোমার কথা শুনে আমি আর হেসে বাঁচিনি। আবার জমিদার বাবু বলে উঠলেন, এই জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না। স্ত্রী হেসে উঠলেন। সেই সুমিষ্ট সুতীক্ষ্ণ হাসি জমিদার বাবু সর্বদা মনে হতো তিনি তার কাছে ধরা পড়ে গেছেন। হ্যাঁ, সত্যিই তাই। তার মনেও ক্লান্তি জমেছিল। তার মুখ আর মন এক কথা বলছিল না। হারান ডাক্তার জমিদার বাবুদের স্বজাতীয়ই ছিলেন। প্রায়ই তার বাড়িতে জমিদার বাবুর নিমন্ত্রণ থাকত। ডাক্তারের একটি অবিবাহিত সুন্দরী শিক্ষিত মেয়ে ছিল, নাম মনোরমা। জমিদার বাবুর তৃষ্ণা তখন বুক পর্যন্ত, আর সামনে স্বচ্ছ জল ছলছল ঢলঢল করছিল। তারপর যা হবার তাই হলো। রোগীর ঘর জমিদার বাবুর কাছে অস্বচ্ছ লাগতো। সন্ধ্যায় প্রায়ই নিমন্ত্রণ থাকতো হারান ডাক্তারের বাড়ি। ফিরতে রাত হয়ে যেত। রোগীর শুশ্রূষায় ওষুধ খাওয়ানোয় ভুল বাড়তেই থাকলো। হারান ডাক্তার মাঝে মাঝেই বলতেন, যে ব্যায়ামও সারবে না তেমন রোগীর মৃত্যুই ভালো। একদিন ডাক্তারবাবুর মেয়ে মনোরমা জমিদার বাবুর স্ত্রীকে দেখতে এলেন। ওই দিন ওনার স্ত্রীর ব্যথা বেদনা বড় বেড়েছিল। ঘর অন্ধকার করে রাখা ছিল, পাছে চোখে আলো না পড়ে। এই নিস্তব্ধ অন্ধকারে শুধু মাঝে মাঝে ওনার স্ত্রীর যন্ত্রণা দীর্ঘশ্বাস শোনা যাচ্ছিল। এমন সময় মনোরমাকে দরজা দিয়ে ঢুকতে দেখে ভয় পেয়ে জমিদার বাবুর স্ত্রী জমিদার বাবুর হাত ধরে বলে উঠলেন, ওকে 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 গো। জমিদার বাবু নিজের অজান্তেই বলে উঠলেন, আমি জানি না। তারপর নিজেকে আবার সংশোধন করে বললেন, উনি আমাদের ডাক্তারবাবুর মেয়ে মনোরমা। স্ত্রী বললেন, ও আসুন। জমিদার বাবুকে বললেন, কুপির আলোটা একটু দিয়ে যাও তো। মনোরমার সাথে জমিদার বাবুর স্ত্রী অল্প আলাপ চলতে লাগলো। এমন সময় হারান ডাক্তার 2 শিশি ওষুধ নিয়ে এসে উপস্থিত। জমিদার বাবুর স্ত্রীকে ডাক্তারবাবু বললেন, এই নীল শিশিটা মালিশের ওষুধ, আর এই যে শিশিটা, এটা খাওয়ার ওষুধ। দেখবেন, সাবধান, নীল শিশিটা অর্থাৎ ব্যথার ওষুধটা যেন খেয়ে ফেলবেন না, ওটা মারাত্মক বিষ। কিছু সময় পরেই ডাক্তারবাবু ও মনোরমা ফিরে যাচ্ছিলেন, কিন্তু জমিদার বাবুর স্ত্রী বারবার জমিদার বাবুকে বলতে লাগলেন, তুমিও ওনাদের সাথে একটু নদীর ধারে ঘুরে এসো। সামান্য আপত্তি জানিয়ে ডাক্তারবাবু ও তার মেয়ে মনোরমার সাথে জমিদার বাবুও বেরিয়ে পড়লেন। নদীর ধার ঘুরে ডাক্তারবাবুর বাড়ি গেলেন। রাতের খাবার খেয়ে যখন বাড়িতে ফিরলেন, তখন বেশ রাত। ঘরে ঢুকে দেখেন জমিদার বাবু ওনার স্ত্রী যন্ত্রণায় ছটফট করছে। কি হলো? ব্যথা কি খুব বেড়েছে? গলা দিয়ে আওয়াজ বের হলো না। জমিদার বাবু সঙ্গে সঙ্গে হারান ডাক্তারকে ডেকে পাঠালেন। ডাক্তার এসে কিছুই বুঝতে পারলেন না। ডাক্তারবাবু তখন বললেন, বোধহয় ব্যথাটা খুব বেড়েছে, একটু মালিশ করে দিলে আরাম পাবেন। ডাক্তারবাবু জমিদার বাবুকে বললেন, আচ্ছা, ওই মালিশের ওষুধ আছে নীল শিশিটা, আনুন তো। নীল শিশি হাতে নিয়ে জমিদার বাবু দেখলেন শিশি শেষ। ডাক্তারবাবু চিৎকার করে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই নীল শিশির ওষুধটা খেয়েছেন? অস্ফুট স্বরে উত্তর এলো, হ্যাঁ। ডাক্তারবাবু তখনই বাড়িতে ছুটলেন পাম্প মেশিন আনার জন্য। কিন্তু ডাক্তারবাবু যখন পাম্প মেশিন নিয়ে এলেন, তখন সব শেষ। জমিদার বাবু স্ত্রী চলে গেলেন।
অনেকগুলো দিন তারপর কেটে গেল। তারপর জমিদার বাবু মনোরমাকে বিবাহ করে ঘরে আনলেন। সেই বরাহনগরের গঙ্গার ধারের বাড়িতে সন্ধ্যায় এসে জমিদার বাবু বসে আছেন মনোরমার সঙ্গে সেই বকুলতলায় শ্বেত পাথরের বেদিতে। আবিষ্ট কণ্ঠে মনোরমাকে বলছিলেন, আমি তোমায় ভালোবাসি, তোমায় আমি কোনো কালে ভুলতে পারবো না। হঠাৎ গঙ্গার পূর্ব পাড় থেকে পশ্চিম পাড় পর্যন্ত করে কণ্ঠ হাসি ছড়িয়ে গেল। একবার না, বারবার। জমিদার বাবু সহ্য করতে পারছিলেন না, অজ্ঞান হয়ে বেদি থেকে পড়ে গেল। যখন জ্ঞান ফিরল, ঘরে বিছানায় শুয়ে পাশের স্ত্রী মনোরমা। স্ত্রী জিজ্ঞেস করলেন, কি হয়েছিল তোমার? জমিদার বাবু বললেন, তুমি শোনোনি? শোনোনি সেই হাহা করা হাসি? আরে শুনেছি তো, কিন্তু ও তো হাসি নয়, এক ঝাঁক হাঁস সার বেঁধে উড়ে গেল। ও তো তাদেরই ডানার শব্দ। তুমি তো ভারী ভীতু। অস্থির চিত্ত জমিদার বাবু মনোরমাকে নিয়ে বেরিয়ে পড়লেন গঙ্গা বক্ষে নৌকা ভ্রমণে। বেশ কাটছিল। গঙ্গা ছাড়িয়ে নৌকা যখন পদ্মা বক্ষে গিয়ে পড়ল, কিছুটা যাবার পর পদ্মা পাড়ে এক নির্জন শ্যামলিমায় বোট থেকে নেমে পড়লেন দুজনে। সন্ধ্যা সমাগত, অপূর্ব প্রাকৃতিক আবেশে দুজনে একটু ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। তখনই সেই জনমানব শূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে কে গম্ভীর স্বরে তিনবার বলে উঠল, ওকে 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 গো। দুজনেই চমকে উঠলেন, কিন্তু পরক্ষণেই বুঝলেন ও এক চরবিহারী জলচর পাখির ডাক। দুজনে বোটে ফিরে এলেন। শ্রান্ত শরীরে মনোরমা ঘুমিয়ে পড়ল। তখন অন্ধকারে কি একজন মশারির কাছে দাঁড়িয়ে দীর্ঘ শীর্ণ স্থিসার আঙুল মনোরমার দিকে বাড়িয়ে জমিদার বাবুর কানে কানে চুপির ইশারে বারবার জিজ্ঞেস করতে লাগলো, ওকে 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 গো। মশারি থেকে বেরিয়ে বাতি জ্বালিয়ে দিলেন জমিদার বাবু। ছায়ামূর্তি নিভে গেল। অনেকক্ষণ পর যখন বাতি নিভিয়ে জমিদার বাবু ঘুমোতে গেলেন, আবার সেই অবরুদ্ধ কণ্ঠস্বর, ওকে 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 গো। আজ এখানেই শেষ করলাম। ভাবনা ও পরিচালনায় শম্পা চক্রবর্তী, অংশগ্রহণে শম্পা চক্রবর্তী, শিপ্রা সরকার, গৌতম কারক, সীমা মুখার্জি এবং মৌসুমী ব্যানার্জি।